কাহিনীর শুরুতে আমরা 1977 সালের এক দৃশ্য দেখি। রাতের বেলায় একটি প্রাসাদের ভিতরে পার্টি চলছে। অতিথি এবং বাড়ির বড় সদস্যরা ডিনারে ব্যস্ত। এরই মাঝে সেই পরিবারের ছোট্ট ছেলে, যার নাম ইউসুফ, সে খেলছে তার বাড়ির কাজের মেয়ে, যার নাম নেং, তার ছেলে ডিনের সাথে। সেই দুই বাচ্চা ছেলে মিলে একটা বানরের খেলনা নিয়ে খেলছিল। এমন সময় হঠাৎ সেখানে ইউসুফের বোন, যার নাম আইখা, সে ছুটে এসে ওই খেলনাটা ছিনিয়ে নিয়ে যায়। সেই দেখে তাদের বাবা, মানে ইউসুফ আর আইখার বাবা মিস্টার গাজ্জালি, খেলনাটা নিয়ে সেটা লুকিয়ে দেয় আর বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বলেন, কারণ তাদের বাড়িতে কিছু অতিথি এসেছে পার্টি জয়েন করতে। তখনই আমরা দেখতে পাই ইউসুফের মা নূর আর তার স্টেপ মাদার মাকুয়ারকে। নূর নেংকে ডেকে বলে, আপনি ইউসুফ এবং আইখাকে তাদের রুমে নিয়ে যান, আমি শীঘ্রই সেখানে যাব। তখনই মাকুয়ার বলে, আমি সকল বাচ্চাদের জন্য দুধ বানিয়ে রেখেছি, বিশেষ করে ডিনের জন্য। এরপর নেং তাদেরকে নিয়ে চলে যায় রুমের দিকে। যাওয়ার সময় ইউসুফ তার বানরের খেলনাটা বন্ধু ডিনকে দিয়ে দেয় আর বলে, সকালে আমাকে এটা ফেরত দিও। ডিন খুশি হয়ে নিজের রুমে চলে যায় ঘুমাতে। এরপর ইউসুফ ও আইখা নিজের বিছানায় শুয়ে পড়লে সেই রুমে তাদের মা নূর আসে এবং তাদের দুজনকে ভালোবেসে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমিয়ে পড়লে নূর রুমের লাইট অফ করে বেরিয়ে যায়। রাত 3টে বাজলে হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখে তার সামনে ডিন একটা ভয়ঙ্কর জিনের রূপ নিয়ে খেলনাটা ফিরিয়ে দিতে এসেছে। হ্যাঁ, আসলে সেটা জিন, যে ডিনের রূপ ধরে এসেছিল। এরপর কাহিনী 30 বছর এগিয়ে যায়, অর্থাৎ 2007 সালে পৌঁছায়। আমরা ইউসুফকে দেখি। সে এখন বড় হয়েছে আর গত 30 বছর ধরে সে কায়রোতে বসবাস করছিল, আর এখন মালয়েশিয়ায় ফিরে এসেছে কারণ তার বাবা মিস্টার গাজ্জালি খুবই অসুস্থ ছিলেন। এমনকি ডাক্তার বলে দিয়েছে উনি যে কোনো সময় মারা যেতে পারেন। এবার আমরা ইউসুফের পরিবারকে দেখি, মানে তার স্ত্রী মারিসা আর তার একমাত্র ছেলে মিখাইলকে দেখি, যারা তখন ফোনে কথা বলছিল। ইউসুফ তার ছেলে মিখাইলকে বলে, আজ তোমার স্কুল কেমন ছিল? উত্তরে মিখাইল বলে, আজ আমার স্কুলে আয়াতুল কুরসি শিখিয়েছে। এই কথা বলে কয়েক লাইন পাঠ করে তার বাবাকে শোনায়। এরপর স্ত্রী মারিসার সঙ্গে ফোনে কথা হলে আমরা জানতে পারি ইউসুফ তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে করে আনেনি, কারণ সে নিজের পরিবারের সাথে তার স্ত্রী এবং ছেলেকে কোনোভাবেই জড়াতে চায় না। কিন্তু স্ত্রী মারিসা চায় তার অসুস্থ শ্বশুর মশাইকে দেখতে এবং মিখাইলকে তার দাদার সম্মুখে আনতে, কারণ এটাই হয়তো তাদের কাছে শেষ সুযোগ। কিন্তু ইউসুফ রাজি হয় না, বরং সে বলে, আমার বাবা মৃত্যুশয্যায়, আমি কেবল তার দাফনের কাজ সম্পন্ন করতে বাড়িতে এসেছি। সেই কথা শুনে স্ত্রী রেগে যায় ও বলে, আপনি কিভাবে এই কথা বলেন? ওটা আপনার বাবা, উনি এখনো বেঁচে আছেন। যাই হোক, এদিকে তখন ইউসুফ তার গাড়ির ড্রাইভার পাকমাদুরের সাথে গাড়িতে বসে বাড়ির দিকে যাচ্ছে। এই সূত্রে বলে রাখি, পাকমাদুর ইউসুফের বাবা, মানে মিস্টার গাজ্জালির জন্য কাজ করছে তখন থেকেই, যখন ইউসুফ ছোট ছিল। যাওয়ার সময় ইউসুফ বলে, সবকিছু আগের মতনই আছে? উত্তরে পাকমাদুর বলে, এই পৃথিবীতে কিছুই চিরকাল এক থাকে না, জীবিতরা মারা যাবে, তোমার মতন যারা বাইরে চলে গেছে তারা আবার অবশেষে ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক। ইউসুফ বলে, হ্যাঁ ঠিকই, তবে পার্থক্য হলো কে কিভাবে তার জীবন কাটাচ্ছে। আপনি কি ভালো কাজ করছেন নাকি কোনো খারাপ কাজ করছেন, এটাই বড় কথা। কথাটা শুনে পাকমাদুরের মুখ গম্ভীর হয়ে যায়। যাতে এই বিষয়ে আর কোনো কথা না এগোয়, তাই সে হঠাৎ গাড়ির মিউজিক অন করে দেয়। এখানে আমরা একটা ইঙ্গিত পাই পাকমাদুর সম্পর্কে। লোকটা আদতে কি একজন ভালো মানুষ? যাই হোক, ধীরে ধীরে সবই প্রকাশ পাবে। এরপর বাড়ি ফিরলে আমরা দেখতে পাই যে ইউসুফ তখন একদমই খুশি ছিল না। সে বাড়ির ভিতরে ঢুকে প্রথমে তার ছোট বোন আইখাকে দেখতে পায়, যে তখন একলা বসে দাবা খেলছিল আর অদ্ভুতভাবে বাচ্চাদের মতন আচরণ করছিল। ইউসুফ ডাকতেই সে প্রচন্ড রেগে যায়, কারণ তাদের মা নূর অনেক বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। এমনকি ইউসুফও কখনো তার খোঁজ নিতে আসেনি। সে সব সময় তার ছোট্টবেলাকার রুমে একা বাস করে এসেছে, তাই তার রাগ ইউসুফের উপরে। ইউসুফ আইখাকে বোঝাতে যায় ও বলে, মা কি তোমার সাথে যোগাযোগ রাখে? আইখা বলে, না, তুমি যেভাবে পালিয়েছিলে আমাকে এখানে একা রেখে, ঠিক সেইভাবে মাও পালিয়েছে। এখন এখানে আমি যাদেরকে ঘৃণা করি তারাই শুধু রয়ে গেছে। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরেই ইউসুফের স্টেপ মাদার মাকুয়ার আসে, যিনি এখনো ঠিক আগের মতনই দেখতে ছিলেন, মানে 30 বছর আগের মতন। সে ইউসুফকে বলে, আইখা অসুস্থ, নূর পালিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়, তবে তুমি বাড়ি ফিরে এসেছো দেখে আমি বেশ খুশি হয়েছি। এখন তুমি নিজের রুমে যাও, তোমার বাবা যখন জেগে উঠবেন আমি তোমাকে ডেকে দেব। এরপর ইউসুফ তার পুরনো রুমে যায় এবং দেওয়ালে কিছু অদ্ভুত স্কেচ দেখে,
যা আইখা এঁকেছিল, মানে তার বোন এঁকেছিল। ড্রয়ারে সেই ছোট্টবেলাকার বানরের খেলনাটাও সেখানে ছিল, যেটা নিয়ে সে আর তার বন্ধু ডিন একসময় খেলা করত। এমন সময় সেখানে আইখা এসে বলে, তুমি এখানে কি করছো? এটা এখন আর তোমার রুম নেই, তোমাকে থাকতে হলে নিচে গৃহকর্মী রুমে থাকতে হবে। এই কথা বলে সে পাগলের মতন হাসতে থাকে। ঠিক তখনই রুমে ম্যাকওয়্যার এসে বলে, ইউসুফ, তুমি এখন তোমার বাবাকে দেখতে যেতে পারো। এরপর ইউসুফ তার বাবার কাছে যায়, যিনি তখন একদম শেষ অবস্থায় ছিলেন। ইউসুফ তার বাবাকে জিজ্ঞাসা করে, মানে মিস্টার গাজ্জালিকে জিজ্ঞাসা করে, অনেক বছর তোমার থেকে দূরে রয়েছি, এই পরিবার থেকে। আমি শুধু জানতে চাই, কেন তুমি আমাকে দূরে পাঠালে? আমি কি কোনো ভুল করেছি? মা পালিয়ে গেল কেন? কেন আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি? তুমি আর মা কেমন করে পারলে এই কাজ করতে? এই কথা বলে ইউসুফ কেঁদে ফেলে। ঠিক তখনই হঠাৎ তার বাবা জেগে ওঠেন আর ইউসুফকে দেখে বেশ খুশি হন। কিন্তু ঠিক তখনই হঠাৎ ইউসুফের পিছনে ডিনের রূপ ধরে ভয়ঙ্কর জিন চলে আসে, যা দেখে মিস্টার গাজ্জালির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেই দেখে তৎক্ষণাৎ ইউসুফ আয়াতুল কুরসি পাঠ করতে থাকে, আর একসময় গাজ্জালি শান্ত হয়ে যায়। তখন এক পাশে মাকওয়ার বসেছিল, কিন্তু তার গাজ্জালির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কারণ তোমরা জানো সে ছিল ইউসুফের শুধুমাত্র স্টেপ মাদার। এরপর ইউসুফ রুম থেকে বেরিয়ে বারান্দার সিঁড়িতে পা রাখতেই তার মনে পড়তে থাকে ছোটবেলায় কিভাবে ডিন আর সে এখানে লুকোচুরি খেলতো। এইসব কথা ভাবতে ভাবতে সে আবারও উপরের বারান্দায় চলে যায়। এমন সময় হঠাৎ অ্যাটিকের দরজা নিজের থেকে খুলে যায়। ইউসুফ অ্যাটিকে প্রবেশ করে। তখনই সেখানে ডিনের রূপ ধরে বানরের খেলনা হাতে আবারও সেই ভয়ঙ্কর জিন চলে আসে, যা দেখে ইউসুফ প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে যায়। তখনই দরজা বন্ধ হয়ে যায়। এমন সময় কোনোভাবে দরজা খুললে সে বাইরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে তখন দরজার বাইরে আইখা খেলার ছলে এসে পৌঁছেছে। সে বলে, তুমি অ্যাটিকে কি করছিলে? তুমিও কি লুকোচুরি খেলছিলে? আমাকে কেন তাহলে খেলতে নিলে না? এই কথা বলে সে চলে যায়। রাতে ডিনারের সময় ইউসুফের পাশে আইখা এবং ম্যাকওয়ার বসেছিল। ম্যাকওয়ার বলে, তোমার প্রয়াত মায়ের রান্নার চেয়ে এই রান্না কি আরও ভালো হয়েছে? উত্তরে ইউসুফ বলে, আমার মায়ের জায়গা কেউ নিতে পারবে না। সেই কথায় ম্যাকওয়ার রেগে যায় ও বলে, তোমার মা তোমাদেরকে রেখে পালিয়ে গেছে। সেই কথা শুনে এবারে আইখা বলে, মা এখানেই আছে, আমি গতকাল তাকে দেখেছি বাগানে একটা গাছের নিচে। ইউসুফ কিছুটা অবাক হলেও ম্যাকওয়ার প্রসঙ্গ চেঞ্জ করে বলে, তুমি কায়রোতে শিক্ষকতা করো তাই তো? ইউসুফ বলে, হ্যাঁ, আমি ইসলামী দর্শন এবং সংস্কৃতির চর্চা করি। তখনই আমরা দেখি ম্যাকওয়ার একটা পাত্রে মুরগির পায়ের স্যুপ নিয়ে ইউসুফকে খাইয়ে দেয় এবং একই চামচে নিজেও সেই স্যুপ খায়। সেই দেখে আইখা বলে ওঠে, আমি এসব খেতে চাই না, আমি শুধু মাকে চাই। এই কথা বলে সে টেবিল ছেড়ে উঠে পালিয়ে যায়। তখনই সেখানে বাড়ির কাজের মেয়ে নেং আসে, যাকে আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম, কিন্তু তার চেহারা এখন প্রায় একই আছে। যাই হোক, তখনই আমরা ম্যাকওয়ার এবং নেংয়ের মধ্যে কথাবার্তা শুনে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারি যে ম্যাকওয়ার নিজেই গাজ্জালি আর আইখার চিকিৎসা করে, আর তাদের ঔষধ হিসাবে দেয় মধুর সাথে দুধ মিশিয়ে কিছু একটা, যাতে আইখার রাগ নিয়ন্ত্রণ করা যায়। কারণ তার ডাক্তার পরামর্শ দিয়েছে যে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার, কিন্তু ম্যাকওয়ার সেটা চায় না, কারণ সে আধুনিক ঔষধে বিশ্বাস করেন না। সেই কথা শুনে ইউসুফ আরও বেশি চিন্তিত হয়ে পড়ে যে তার বাবা এবং বোনের জন্য ডাক্তারের প্রয়োজন, দুধ বা মধু মিশ্রিত ঔষধ নয়। যাই হোক, রাতে ইউসুফ তার স্ত্রী মারিসাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মারিসা ফোন ধরে না। তখনই তার নজর পড়ে বাইরে বাগানের দিকে, যেখানে তখন তার স্টেপ মাদার ম্যাকওয়ার একটা গাছ থেকে ফুল তুলছিল অদ্ভুতভাবে চেয়ে। এরপর ইউসুফ ঘুমিয়ে পড়ে। রাত 3টের সময় তার একটা স্বপ্ন আসে, যেখানে সে কিছু মানুষকে দেখে যারা তখন কোনো রকম রিচুয়াল করছিল, আর ওই রিচুয়ালের মধ্যে তার একটা বাচ্চা ছেলেকে কুরবানি দিচ্ছিল। এমন সময় হঠাৎ ইউসুফ ঘুম থেকে জেগে ওঠে আর শুনতে পায় সেই বানর পুতুলটির বাজনার আওয়াজ। সিন্দুক খুলতেই সেই পুতুলটাকে ইউসুফ দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই তার ঠিক পিছনে ঘরের এক কোণে অন্ধকারে সেই ডিনের রূপধারী জিনকে দাঁড়িয়ে থাকতে। ইউসুফ চমকে ওঠে যখন সে দেখে পুতুলে কোনো ব্যাটারি লাগানো নেই। এমন সময় শব্দ করে ঘরের জানালা খুলে যায়। এরপর সে জানালা বন্ধ করতেই আবারও পুতুলটি চালু হয়ে যায়। বিনা ব্যাটারিতে খেলনা চলছে। এই দেখে ইউসুফ প্রচণ্ড ভয়ে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। জিন ইউসুফের দিকে হাত বাড়ালেও একসময় সেখান থেকে অদৃশ্য হয়। এরপর ইউসুফ শুয়ে পড়ে। পরদিন ভোর হলে ইউসুফ জানতে পারে যে তার স্ত্রী মারিসা ছেলে মিখাইলকে নিয়ে ওই বাড়িতেই চলে এসেছে, যা দেখে ইউসুফ অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তাদেরকে ওখানে আসতে বারণ করেছিল। যাই হোক, এরপর ইউসুফ মারিসাকে নিয়ে নিজের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। ভিতরে চলতে থাকে তাদের দুজনের মধ্যে ঝগড়া, যার কারণ হচ্ছে মারিসাকে বারণ করা সত্ত্বেও সে কেন ওখানে এসেছে। ঠিক সেই সময় আমরা জানতে পারি যে মারিসার আগে কারোর সাথে সম্পর্ক ছিল এবং এই সব কথা ম্যাকওয়ার রুমের বাইরে দাঁড়িয়ে শুনছিল।
এর মানে এটা নিশ্চিত যে মাকোয়ারের কোনো প্রয়োজন ছিল মিখাইল সম্পর্কে সবটা জানার। যাই হোক, এরপর ইউসুফ মারিসা আর মিখাইলকে গাজ্জালির কাছে নিয়ে যায় দেখা করাতে। তখন হঠাৎ গাজ্জালি মিখাইলকে দেখতেই প্যানিক করতে শুরু করে, যা দেখে মনে হচ্ছিল সে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল। ইউসুফ সামলাতে গেলে গাজ্জালি তার হাত টেনে কাছে এনে কানে ফিসফিস করে একটা শব্দ উচ্চারণ করে, যা হলো সাপ। কথাটা বলতেই গাজ্জালির হার্ট অ্যাটাক হয়ে যায়, সে মারা যায়। এরপর জানাজার রিচুয়াল শুরু হয়। তখন গাজ্জালির লাশ বাড়ির ভিতরেই রাখা ছিল। রিচুয়াল শেষ হলে অতিথিরা চলে যায়। তখন গাড়ির ড্রাইভার পাক মাদুর এসে ইউসুফকে বলে, আমি শেষকৃত্য কমিটির সাথে কথা বলেছি, কাল সকালে তোমার বাবার দাফনের কাজ সম্পন্ন হবে। এখন আমাকে মসজিদে যেতে হবে তাহলিল আয়োজন করতে এবং উপস্থিত মণ্ডলীকে আমন্ত্রণ করতে হবে যাতে তারা কাল আসে। রাতে আমরা মিখাইলকে দেখি, যে তখন কোরআন পাঠ অভ্যাস করছিল। তখন আইখা মিখাইলকে তার বাবার ছোটবেলাকার বিছানা দেখিয়ে নানান কথা বলতে থাকে। কথার মাঝে জানতে পারি যে আইখা গত 30 বছর ধরে সেই বাড়ির বাইরে কখনো বের হয়নি, এমনকি তার কোনো বন্ধুও নেই। তাই সে মিখাইলকে তার বন্ধু বানিয়ে নেয়। এতে মিখাইল বেশ খুশি হয়। অপরদিকে তখন ইউসুফ মারিসার কাছে যায়, যে তখন ঘুমাচ্ছিল। ইউসুফ তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তবে শীঘ্রই আমাকে ফ্লাইট বুক করতে হবে বাড়ি ফিরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে মারিসা ঘরের ভিতরে প্রবেশ করে ও ইউসুফের নাম ধরে ডাকে। ইউসুফ চমকে উঠে দেখে বিছানা ফাঁকা, সেখানে কেউ নেই। এর মানে সেই জিন হয়তো তখন মারিসার রূপ ধরে সেখানে ছিল। এরপর মারিসা ইউসুফকে বলে, এখনই কিন্তু মাকুয়ারকে বেশ তরুণী দেখায়। আচ্ছা, তুমি যখন এই বাড়ি ছেড়ে চলে গেলে তখন কি তাকে এইরকমই দেখতে ছিল? ইউসুফ বলে, আমার ঠিক মনে নেই, তবে এই পরিবার কিছু একটা রিচুয়াল করে যার ফলে তারা বয়স ধরে রাখতে পারে। কথা বলা হলে তার ঘুমিয়ে পড়ে, কিন্তু সমস্যা হলো ইউসুফের ঘুম আসছিল না অনেকক্ষণ ধরে। অবশেষে একটু ঘুমানোর পর রাত 3টের দিকে আবার একই স্বপ্ন দেখে আর ভয়ে জেগে ওঠে। বাড়িতে তখন লোডশেডিং। এমন সময় বাইরে থেকে কিছু আওয়াজ ভেসে আসে, যেটা চেক করতে সে টর্চ হাতে বেরিয়ে যায়। বাইরে এলে সে অন্য রুমে মাকোয়ারকে বসে থাকতে দেখে আয়নার সামনে। এরপর সে গাজ্জালির লাশ চেক করতে গেলে হঠাৎ তার পাশ দিয়ে টিনের রূপ ধরে জিন ছুটে পালিয়ে যায়, যা দেখে ইউসুফ খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারপর ইউসুফ দেখে যে ফ্লোর থেকে গাজ্জালি মানে তার বাবার লাশ হারিয়ে গেছে, আর সেই লাশ ঘরের এক কোণে বসে আছে। সেই দেখে যখন ইউসুফ ওর দিকে যায় তখন দেখে ওটা গাজ্জালির জিন। ইউসুফ ভয়ে মেঝেতে পড়ে যায়। তখনই ডিন এবং গাজ্জালির জিন একে একে এসে বলে, তুমি কেন এই বাড়িতে ফিরে এলে? ঠিক তখনই লাইট জ্বলে ওঠে আর সেখানে নেং এসে যায়, আর গাজ্জালির লাশকে আবার ফ্লোরে পড়ে থাকতে দেখা যায়। অর্থাৎ এই সব কিছু শুধু ইউসুফ দেখতে পাচ্ছিল। এরপর নেং ইউসুফকে বলে যে পাকমাদুর আইখাকে খুঁজতে বাইরে গিয়েছে, কারণ আইখা ঘুমের ঘরে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। এদিকে তখন ইউসুফ লক্ষ্য করছিল নেংকে, কারণ তার চেহারা একই রকম ছিল যখন সে তাকে ছোটবেলায় দেখেছিল। এর মানে ওই বাড়িতে সকলের চোখের আড়ালে কিছু একটা হচ্ছে, যা বেশ ভয়ঙ্কর। যাই হোক, তারপর পাকমাদুর আইখাকে নিয়ে আসে, আর নেং আইখাকে তার রুমে নিয়ে যায় দুধ মধু খাইয়ে, মানে সেই বিশেষ ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে। সে চলে গেলে পাকমাদুর ইউসুফকে বলে, দরজা লক করা থাকলেও আইখা ঘুমের মধ্যে হেঁটে লক খুলে বাইরে চলে যায়। ইউসুফ বলে, তাহলে কেন বাবা এতদিন তার কোনো চিকিৎসা করায়নি? উত্তরে পাকমাদুর বলে, কারণ মাকোয়ার চেয়েছিল নিজে হাতে আইখার চিকিৎসা করবে। আমি আর কি বা বলতে পারি। ইউসুফ বলে, আইখা যে গাছের নিচে বারবার যায় সেখানে কি আছে? আইখা বলে সে নাকি তার মাকে দেখে। পাকমাদুর এবারে চেপে যায়। সে শুধু বলে, আইখা জানতোই না যে সে কোথায় যাচ্ছে, সে তো ঘুমের মধ্যে ওরমটা করে থাকে। এরপর পাকমাদুর ইউসুফকে ঘুমাতে যেতে বলে, কারণ সকালেই গাজ্জালিকে দাফন করতে হবে। পরদিন সকাল হলে যখন ইউসুফ আর বাকি গ্রামবাসীরা মিলে গাজ্জালির লাশকে দাফন করতে যায়, তখন গর্ত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় হঠাৎ গর্তের ভিতর থেকে রক্ত বের হতে থাকে, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারা মনে করতে থাকে এটা কোনো খারাপ লক্ষণ, কিন্তু ওখানে উপস্থিত ইমাম সাহেব সব দেখে বলেন, যাই হোক না কেন আমাদের দায়িত্ব পালন করতে হবে। এটা শুধু একটা সাইন ছিল যে গাজ্জালির যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল, কারণ সে তার জীবন জুড়ে তার ছেলে ইউসুফকে নিজের থেকে দূরে রেখেছিল, আর শেষবার সে তার মৃত্যুর সময়ে তার সাথে শুধু দেখা করলো। যাই হোক, সেই কথা শুনে ইউসুফ আর বাকিরা মিলে সেই রক্তে ভেজা গর্তের ভিতর গাজ্জালির লাশকে দাফন করে দিল। অপরদিকে তখন বাড়িতে মারিসা আর ম্যাকোয়ার মিলে কথা বলছিল। মারিসা জানায় তার বাবা মা দুর্ঘটনায় মারা গেছে যখন তার বয়স ছিল 19 বছর। সেই সময় সে বাইরে পড়াশোনা করতে গিয়েছিল, তাই সময় মতো বাড়ি ফিরতে পারেনি। তখনই তার দেখা হয় ইউসুফের সঙ্গে। এরপর ম্যাকোয়ার তার নিজের জীবনের কথা শেয়ার করে। সে বলে, আমার জীবনের ঘটনাও তোমার চেয়ে আলাদা কিছু নয়। আজ থেকে 30 বছর আগে আমার বাড়ি আগুনে পুড়ে গিয়েছিল।
আর ওই আগুনে আমার মা বাবাও বাঁচতে পারেনি। তখন গাজ্জালি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে বিয়ে করে। আসলে প্রয়াত গাজ্জালি ছিল একজন ভালো মানুষ এবং তিনি বেশ ধনী ছিলেন। যখন আমি এই বাড়িতে আসি তখন তার প্রথম স্ত্রী নূর গর্ভবতী ছিলেন আইখার সাথে। সে আমাকে নিয়ে প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু পরে সে আমাকে নিজের মতন করে গ্রহণ করে। তারপর আমরা সবাই একটা পরিবারের মতন থাকতে লাগলাম, অনেক সুখে। গাজ্জালির সম্পদ ক্রমেই বাড়তে লাগলো। তবে আমি নূরকে আশ্বস্ত করেছিলাম এটা বলে যে আমি তার স্বামীকে চুরি করতে আসিনি, আমি শুধু তাদের সুখ ভাগ করে নিতে চেয়েছিলাম। তাই নারী হিসাবে আমাদেরকে শক্ত থাকতে হবে। এই কথা বলে ম্যাকওয়্যার মারিসার হাত ধরে আর বলে, তুমি আমাকে মা বলে ডাকতে পারো, কারণ সে ইউসুফের মায়েরই মতো। এদিকে তখন ইউসুফ তার ছেলে মিখাইলকে নিয়ে বাড়ির পাশের একটা পার্কে গেলে মিখাইল বলে সে ওখানে কিছুক্ষণ একলা বসে থাকতে চায়। তাই ইউসুফ ছেলেকে বসিয়ে রেখে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরলে দেখা যায় ইউসুফ অনেক চিন্তিত হয়ে পড়েছে তার দেখা স্বপ্নগুলোকে ঘিরে। তাই সে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে একসময় নিজের বাড়ির বেসমেন্টের লক খুলতে যায়, কারণ সেই বেসমেন্টটাই প্রায় তার স্বপ্নে আসে। এরপর সে দরজার লকে হাত দিতেই ধীরে ধীরে তার সবকিছু মনে পড়তে থাকে। তখন সে আর ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। তাই সে তার স্ত্রী মারিসাকে বলে তারা আজই এখান থেকে চলে যাবে। কিন্তু ম্যাকওয়্যার মারিসাকে এমনভাবে ম্যানিপুলেট করে ফেলেছিল যেন সে নিজেই অনেক ভালো মানুষ। তাই যখন ইউসুফ বলল এই বাড়ি জিন দ্বারা অভিশপ্ত, এখানে ভয়ঙ্কর সত্তা আছে, এখন সে মিখাইলকে দেখে আরও বেশি। এতটা বলে সে থেমে গেল, কারণ তখনই হঠাৎ ইউসুফের মাথা ব্যথা শুরু হয়েছে আর সে তার ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করতে থাকে। এদিকে পার্কে বসে থাকা মিখাইল গাজ্জালির মানে তার দাদার রূপ ধরে ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। ঠিক তখনই সেখানে আইখা এসে বলে তার সঙ্গে ফুটবল খেলতে। এরপর তারা দুজনে ফুটবল খেলতে শুরু করে। অপরদিকে তখন ইউসুফের আচমকাই মনে পড়ে তার ছোটবেলাকার কথা, যেখানে কাউকে কুরবানি দেওয়া হয়েছিল কালা জাদুর উদ্দেশ্যে। কিন্তু ইউসুফ এখনো বিশ্বাস করতে পারছে না যে এটা কি সত্যি নাকি তার একটা খারাপ দুঃস্বপ্ন। এদিকে তখন খেলতে গিয়ে ফুটবলটা দূরে ছুটে যায়। আইখা বলে মিখাইলকে সেই বলটা কুড়িয়ে আনতে। এরপর যখন মিখাইল ফুটবলটা তুলতে যায় ঠিক তখনই দুটো হাত মাটির নিচ থেকে বের হয়ে মিখাইলকে ধরে ফেলে। অপরদিকে তখন ইউসুফ তার জিনিসপত্র গুছিয়ে লাগেজ গাড়িতে রাখছিল, আর মারিসা তখন তার সাথে ঝগড়া করছিল। সে বলছিল ওখান থেকে যেতে চায় না। তখনই তারা মিখাইলের চিৎকার শুনতে পায়। দুজনেই দৌড়ে গিয়ে তাদের ছেলের কাছে পৌঁছায়, যেখানে তখন আইখা মিখাইলকে সাহায্য করার চেষ্টা করছিল। কিন্তু ইউসুফের মনে হচ্ছিল আইখা বুঝি মিখাইলকে আটকে রেখেছে, তাই সে নিজের বোনকে ঠেলে মিখাইলকে দূরে সরিয়ে দেয়। এরপর ইউসুফ দ্রুত মিখাইলকে নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। তখন মিখাইল অচেতন হয়ে পড়েছিল এবং চোখও খুলছিল না। তাই ইউসুফ তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ম্যাকওয়্যার এসে বলে সে মিখাইলকে ঠিক করে দেবে। আর ইউসুফ যতই বোঝানোর চেষ্টা করুক, মারিসা মিখাইলকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। তারপর ম্যাকওয়্যার মিখাইলকে কিছু ঔষধ খাওয়ায় এবং সে সুস্থ হয়ে ওঠে। আর এটা দেখে মারিসা অনেক খুশি ছিল, কিন্তু ইউসুফ জানতো যে এই সব কিছু ম্যাকওয়্যারের চাল ছিল ভালো মানুষ হিসেবে দেখানোর জন্য। যাই হোক, এরপর ইউসুফ পাকমাদুরকে জিজ্ঞাসা করে এই বাড়ি কি জিন দ্বারা অভিশপ্ত? জিনদেরকে কি কোনো রিচুয়াল করে ডাকা হয়েছে? আচ্ছা, আপনার কাছে কি বেসমেন্টে চাবি আছে? উত্তরে পাকমাদুর বলে না, সেটা শুধুমাত্র ম্যাকওয়্যারের কাছে আছে। কিন্তু তুমি ভিতরে ঢুকতে চাও কেন? ইউসুফ বলে আমি দেখতে চাই ভিতরে কি আছে। পাকমাদুর বলে ওখানে তোমার দেখার মতন কিছুই নেই, ওই ঘরটা স্টোরেজ এরিয়া হয়ে গেছে। এরপর ইউসুফ বলে এটা সত্যি কি যে আমি যেদিন এখান থেকে চলে গিয়েছিলাম সেই দিন কি ওখানে মানে ওই রুমে শয়তানের উদ্দেশ্যে কোনো কালা জাদুর রিচুয়াল হচ্ছিল? পাকমাদুর বলে এটা একটা গল্প, আমি এর আগেও সেই কথা তোমায় বলেছি। তখনই আমরা সেই রাতের দৃশ্য দেখি যখন পাকমাদুর ইউসুফকে গাড়িতে করে নিয়ে গিয়েছিল বিমানবন্দরে ছাড়তে। তখন ইউসুফ জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি? পাকমাদুর বলে তোমার বাবার বন্ধু তোমাকে লন্ডনে নিয়ে যাবে আর তোমার মা বিমানবন্দরে তোমার সাথে দেখা করবে। কিন্তু নূর মানে তার মা কখনো বিমানবন্দরে আসেইনি। তখন পাকমাদুর বলে আসলে তোমার বাবা আমাকে নির্দেশ দিয়েছিলেন তোমাকে বের করে দিতে, আমি শুধু তার আদেশ পালন করেছিলাম। আর তোমার বাবার কথা মতো সেদিন সকালেই নূর মানে তোমার মা চলে গিয়েছিল তোমাকে বিদায় দেওয়ার আগেই। আমরা এখনো জানি না সে কোথায় গেছে। সেই কথা শুনে ইউসুফ বলে মা কেন বাড়ি ছেড়ে চলে গেল? তাহলে কি মা ম্যাকওয়্যারের কারণে বিরক্ত হয়ে উঠেছিল? পাকমাদুর এই প্রসঙ্গ এড়াতে বলে আজ আমরা একটা তাহলিল রাখছি মসজিদে তোমার প্রয়াত বাবার উদ্দেশ্যে, তাই আমার সাথে চলো। ইউসুফ বলে আমার ছেলে এখনো সুস্থ হয়নি, তাকে ছেড়ে আমি কিভাবে যাব? পাকমাদুর বলে চিন্তা নেই, অসুস্থ শিশু বাবাকে নয় বরং তার মায়ের খোঁজ করে। এরপর ইউসুফ মিখাইল আর মারিসার সাথে দেখা করতে যায়, আর সেখানে আইখাকে দেখলে তার কাছেও সে ক্ষমা চেয়ে নেয়। উত্তরে আইখা বলে তুমি আমার ভাই, যে শুধুমাত্র এই পৃথিবীতে এখন বেঁচে আছে, আমার মা আর পাশে নেই, তাই তুমি চলে গেলে আমাকে একলা এই বাড়িতে থাকতে হবে।
আমি তখন একাকী হয়ে যাব। ভালোবাসা ছাড়া বাঁচতে তোমার মন খারাপ হয় না? যদি তুমি আমাকে কষ্ট দেবে বলে এখানে এসেই থাকো, তাহলে ভাই তুমি চলে যাও। সেই কথা শুনে ইউসুফ বেশ দুঃখ পায় আর পাক মাদুরের সঙ্গে বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। ক্রমেই রাত নামে। সেই রাত ছিল লাল চাঁদের রাত। এদিকে তখন বাড়িতে মিখাইল ঘুমাচ্ছিল। হঠাৎ তার স্বপ্নে দাদা মানে গজ্জালির জিন এসে ডাকলে তার ঘুম ভেঙে যায়। তখনই সেই বাঁদরের খেলনাটা নিজের থেকেই বেজে ওঠে। মিখাইল দেখে রুমের দরজা খুলে দিলরূপী জিন চলে এসেছে। পর মুহূর্তে সে একেবারে সামনে চলে আসে। মিখাইল চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। মানে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। চিৎকার শুনে মারিসাও উঠে যায়। এরপর সে মিখাইলকে শুইয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যায় চেক করতে, কারণ সে নিজেও কিছু একটা শব্দ শুনতে পাচ্ছিল। এরপর সে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসলে মিউজিকের শব্দ শুনতে পায়। ও দেখে কয়েকজন মানুষ ডাইনিং টেবিলে বসে আছে আর তারা মানুষের মাংস খাচ্ছে, যা দেখে মারিসার গা গুলিয়ে ওঠে। তখনই সেখানে মাকোয়ার চলে আসে সেজেগুজে। দেখে মনে হচ্ছিল সেখানে কোনো পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। মারিসা বলে, মা এখানে এসব কি হচ্ছে? মাকোয়ার বলে, এটা ডিনার পার্টি গজ্জালির মৃত্যু উপলক্ষে, তুমিও আমাদের সাথে যোগ দাও। সেই কথা শুনে ভয়ে মারিসা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মাকোয়ার তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। এমন সময় উপস্থিত অতিথিগণ একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলে। এদিকে মারিসা পালানোর কোনো রাস্তা খুঁজে না পেয়ে স্বামীর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। সেই চিৎকার শুনে নেং নিজের কান চাপা দিয়ে লুকিয়ে পড়ে। এমন সময় সেখানে থাকা লোকজন তাকে অজ্ঞান করে দেয়। আসলে এখানে একটা কাল্ট বা গোষ্ঠীভুক্ত মানুষেরা একত্রিত হয়ে তাদের রিচুয়াল পারফর্ম করছিল, আর মাকুয়ার সেই কাল্টকে পরিচালনা করে। অপরদিকে তখন ইউসুফ মসজিদের নামাজ শেষ করে পাক মাদুরের সঙ্গে গাড়িতে চেপে বাড়ি ফিরছিল। এদিকে তখন আমরা লক্ষ্য করি মিখাইল তার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। অপরদিকে তখন পাক মাদুর ইউসুফকে বলছে, আপনার বাবা চলে গেছেন, আমি তার ড্রাইভার ছিলাম, এত বছর তার হয়ে কাজ করে এসেছি, এখন আপনি সেই জায়গা নিয়েছেন, বলুন আমার এখন কি করা উচিত? ইউসুফ বলে, আপনি আরেকটা কাজ পেতে পারেন, আপনি এখন মুক্ত মানে স্বাধীন। পাক মাদুর বলে, এই শব্দটা সহজ নয়, আমি কখনোই মুক্ত ছিলাম না, এখানেই কাহিনীর আসল রহস্য উন্মোচিত হয়। মানে পাক মাদুর ইউসুফকে সবকিছু বলে দেয়। সত্যিটা হলো মাকোয়ার কালাজাদুর রিচুয়াল করে এক ভয়ঙ্কর জিনকে নিজের বশে করে নেয়। তারপর সে একটা কাল্ট বানায়, যার সাথে তোমার মা নূর আর তোমার বাবা গজ্জালিও ছিল। এই কাল্টের মূল উদ্দেশ্য ছিল চিরদিন যৌবনকে ধরে রাখা, আর এটা সম্ভবত সেই ভয়ঙ্কর জিনের দ্বারা। তবে বিনিময় তাদেরকে একটা খুবই ভয়ঙ্কর মূল্য চোকাতে হতো। প্রতি লাল চাঁদের রাতে তারা একটা বাচ্চা ছেলেকে কোরবানি দিত কালাজাদুর রিচুয়ালের উদ্দেশ্যে। সেদিনও ছিল আজকের মতনই একটা লাল চাঁদের রাত, যেই রাতে পাক মাদুর ইউসুফকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল। মানে ছোটবেলায় ওই রাতে মাকোয়ার নেংয়ের ছেলে ডিংকে কুরবানি করে দিয়েছিল সেই শয়তান জিনের কাছে। সেই কারণে আজ ওর ডিনের আত্মা ওই শয়তান জিনের অধীন, তাই তাকে বারংবার ওই বাড়িতে দেখা যায় ঘুরে বেড়াতে। তবে সেই কাল্টের সাথে নেংও যুক্ত ছিল, আর তাই তাকেও তরুণ দেখাচ্ছিল এত বছর হওয়া সত্ত্বেও। মাকোয়ার তোমার বাবার জীবনে আসার পর থেকে সে তাকে অনেক ধনী এবং শক্তিশালী করেছে, এমনকি সবার উপরে তার নিয়ন্ত্রণ ছিল। তোমার মার সন্দেহ ছিল, কিন্তু মাকোয়ারের কালাজাদু খুব শক্তিশালী ছিল। সেদিন কুরবানির সময় তোমার সেখানে থাকা উচিত হয়নি। আমাকে সেদিন মাকোয়ারের কথা মানতে হয়েছিল, কারণ আমি তার গোলাম ছিলাম। আমি তোমাকে যখন অজ্ঞান অবস্থায় তার সামনে নিয়ে আসি, তখন মাকোয়ার বলে ইউসুফকে মারতে হবে, মানে তোমাকে মরতে হবে। সে এরপর তোমার মা নূরকে বোঝাতে থাকে, কিন্তু নূর সে কথা মেনে নেয় না, বরং মাকোয়ারকে বলতে থাকে, তুমি আমার স্বামীকে নিয়েছো, আমাকে ব্যবহার করেছো এই নোংরা কাজে, এখন তুমি আমার ছেলেকে মারতে চাও। সেই কথা শুনতেই মাকোয়ার রেগে নূরকে ছুরিবিদ্ধ করে মেরে ফেলে। তোমার মা নূর তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমার বাবার হাত বাঁধা ছিল, কারণ তিনি জানতেন বিষয়টা গোপন রাখতে হবে। তোমার জীবনের বিনিময়ে তোমার মার জীবন বিসর্জন দিতে হয়েছে, তাই আজ তুমি বেঁচে আছো। আমি সেই রাতে নূরকে কবর দিয়েছিলাম বাড়ির পাশের বাগানে, যেখানে আয়খা সব সময় তার মাকে দেখতে পায়, মানে সেই একই গাছের নিচে। পরের দিন তোমাকে পাঠিয়ে দেওয়া হয় অন্য দেশে, তাই তুমি এতদিন এই পরিবার থেকে দূরে ছিলে। আমি দুঃখিত। কথা শেষ হতেই ইউসুফ গাড়ি থামিয়ে পাক মাদুরকে মারতে শুরু করে। তখন সে বলে, আপনাকে সত্যিটা জানতেই হতো, কারণ আমি আর এই পাপ বহন করতে পারবো না। হয়তো তোমার মনে নেই, তবে দিনের আগেও তারা অনেক বাচ্চা ছেলের প্রাণ নিয়েছে। আজ লাল চাঁদের রাত, তোমার ছেলের পালা, পারলে তাকে বাঁচাও। সেই কথা শুনে ইউসুফ আর দেরি না করে গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে যায়, আর পাক মাদুর সেখান থেকে পালিয়ে যায়। ইউসুফ দ্রুত বাড়ি ফিরলে সে প্রথমে নেংকে দেখে, যাকে মাকোয়ার হাত পা বেঁধে ফেলে রেখেছিল। ইউসুফ তাকে মুক্ত করে দেয় ও পুলিশে খবর দিতে বলে, এবং তার কাছ থেকে জানতে পারে মাকোয়ার মিখাইলকে বেসমেন্টের দিকে নিয়ে গেছে। ইউসুফ সেদিকে ছুটে যায়। অপরদিকে তখন পাক মাদুর পালিয়ে ঠিক সেই জায়গায় চলে আসে যেখানে সে একসময় নূরকে কবর দিয়েছিল। সেখানে পৌঁছালে যে নূরের ও সেই সব বাচ্চাদের রূপ ধরে চলে আসে যারা একসময় কালাজাদুর শিকার হয়েছিল। আর এখানেই আমরা আরও একটা চমকপ্রদ কথা জানতে পারি,
যখন পাকমাদুর নূরকে দাফন করেছিল তখন নূর জীবিত ছিল, তবুও পাকমাদুর তাকে জীবিতই মাটিতে পুঁতে দেয়। আর এই কারণেই নূরের জিনরূপী সত্তা পাকমাদুরকে মেরে ফেলে। এদিকে ইউসুফ বেসমেন্টে নামে, যেখানে তার খারাপ স্মৃতিগুলো ছিল, অর্থাৎ ঠিক সেই জায়গায় যেখানে এই ঘটনাগুলো ঘটেছিল। আর ডিনকেও ওখানেই হত্যা করা হয়েছিল। মানে যে দৃশ্যটা ইউসুফের মনের মধ্যে একটা ট্রমার মতন গেঁথে গিয়েছিল, বলা যায় একটা দুঃস্বপ্ন, কিন্তু এটা সত্যিই ছিল। যাই হোক, ওখানে পৌঁছালে মাকওয়ার তাকে অচেতন করে দেয়। এরপর ইউসুফের চেতনা ফিরলে সে দেখে মারিসাকে মাকওয়ার বেঁধে রেখেছে, আর সেই মিখাইলকে কুরবানি দেওয়ার জন্য কোনো ভয়ঙ্কর কালাজাদুর রিচুয়াল শুরু করেছে, যার ফলে মাকওয়ার শয়তান জিনের কন্ট্রোলে চলে গেছে। আর তার দুই চোখ হঠাৎ করে পুরো কালো হয়ে উঠেছে। এমন সময় সে মিখাইলকে কোনো স্পেশাল ছুরি দিয়ে মারতে যায়। তখন ইউসুফ বলে ওঠে, আপনি গাজ্জালির বংশধরকে হত্যা করতে পারবেন না। তখন মাকওয়ার বলে, শয়তান জিন এখন আমাদের অভিভাবক, আর গাজ্জালি তার সমস্ত সম্পদ ও এই বাড়িটা আমার কাছে রেখে গেছে। তবে তার সবচেয়ে বড় সম্পদ এই ঘরে। তবে এটাও তো ঠিক যে জিন আমাদেরকে সম্পদ দেয় আর এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে শোনো, আমি তোমাকে এখানে ডেকে এনেছিলাম তোমার বাবাকে ভয় দেখিয়ে, তুমি অবশেষে এখানে এসেছো। সেই কথা শুনে ইউসুফ বলে, আপনি শয়তানের সঙ্গে মেলামেশা করেছেন। মাকওয়ার বলে, তাতে কি, এটা আমি আনন্দ খুঁজে পেয়েছি। তবে তুমি না জানলেও আমি জানি মিখাইল তোমার ছেলে নয়, বরং সে সেই লোকের ছেলে যার সঙ্গে মারিসার সম্পর্ক ছিল, অর্থাৎ অ্যাফেয়ার ছিল। এর মানে আগে যে ঝগড়া হতো ইউসুফ আর মারিসার মধ্যে, তার কারণ হয়তো এটাই ছিল। আর কোনো না কোনো ভাবে ইউসুফ এই সত্যটা জানতো, কিন্তু নিশ্চিত ছিল না। তাই যখন মাকওয়ার মারিসাকে ভয় দেখায়, তখন সে নিজে মুখেই তা স্বীকার করে। এতে ইউসুফ কিছুটা ভেঙে পড়ে। সেই সুযোগে মাকওয়ার হাতের ছুরিটা ইউসুফের হাতে দিয়ে বলে, আপন জনেরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এখন শুধু তোমার মাই আছে বিশ্বাসের যোগ্য, তাই তুমি মারিসাকে হত্যা করো। ইউসুফ সেই কথায় এক মুহূর্তের জন্য ম্যানিপুলেট হলেও পর মুহূর্তে সে মনে করে তার ছেলেটাকে সে কত ভালোবাসে। যদিও সে তার বায়োলজিক্যাল বাবা নাও হতে পারে, তবুও সে তাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে সে তাকে বড় করেছে। ঠিক তখনই সে মাকওয়ারের হাতে একটা সাপের ব্রেসলেট দেখে, আর হঠাৎ করেই মনে পড়ে তার বাবা গাজ্জালির শেষ কথা ছিল সাপ। তাই ইউসুফ সেই ব্রেসলেটটাকে ভেঙে ফেলে ছুরি দিয়ে। সঙ্গে সঙ্গে মাকওয়ার কষ্টে কাতরাতে থাকে। ইউসুফ তখন সেই সুযোগটাকে কাজে লাগায়। মারিসা আর ইউসুফ মিলে মাকওয়ারের সঙ্গীদেরকে একে একে মারতে থাকে এবং তাড়াতাড়ি তারা তার ছেলে মিখাইলকে মুক্ত করে দেয়। এদিকে তখন কালা জাদুর শক্তি হারিয়ে মাকওয়ার তার আসল রূপে ফিরে আসে, কারণ সে আসলে অনেক বুড়ো হয়েছিল। তার আসল শক্তির আধার ছিল তার হাতের সাপের চিহ্ন আঁকা ব্রেসলেটটা। ওটাই অশুভ শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন ব্রেসলেটটা ভেঙে যাওয়ায় শয়তানের সাথে চুক্তিটাও ভেঙে গিয়েছিল। ফলে সে তার আসল রূপে ফিরে আসে। সে সেখান থেকে পালাতে চায়, কিন্তু এখন সে অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই সে নিচে পড়ে যায়। তখন সুযোগ পেয়ে মারিসা মাকওয়ারের উপর ঝাড়বাতি ফেলে দেয়, যার ফলে সেখানে আগুন লেগে যায় এবং মাকওয়ার জোরে পুড়ে শেষ হয়ে যায়। তারপর ইউসুফ মারিসা আর মিখাইলকে নিয়ে সেই অভিশপ্ত বাড়ির বাইরে পাঠিয়ে দেয়, আর সে নিজে তার বোন আইখাকে নিতে যায়। আইখা তখন নিজের রুমে ঘুমাচ্ছিল। এরপর ইউসুফ যখন আইখাকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো, তখন সেই শয়তান জিন মৃত বাচ্চাদের রূপ ধরে ইউসুফকে বাড়ি থেকে বের হতে বাধা দেয়। ইউসুফ তখন কোরআনের আয়াত পাঠ করতে লাগলো, যার ফলে শয়তান জিন সহ্য করতে না পেরে তাদের পথ থেকে সরে গেল। সঙ্গে সঙ্গে ইউসুফ আইখাকে নিয়ে বাড়ির বাইরে পৌঁছে দ্রুত গাড়িতে উঠে বসে আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ইউসুফের বাড়ি আগুনে জ্বলছে, অর্থাৎ ওই বাড়ির যে শয়তান জিন ছিল সে আর ওই কাল্টের সদস্যরা নিশ্চয়ই আগুনেই শেষ হয়ে গেল। কাহিনী এখানেই শেষ হয়ে যায়।